আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি সাদ্দাম হোসাইন। ভিডিওতে আলোচনা করব খুবই জনপ্রিয় গ্যাস্ট্রিকের ওষুধ বলা চলে প্যান্টোনিক্স নিয়ে। আমরা অনেকেই ওষুধটার নাম জানি, আবার অনেকেই এটা স্বাভাবিক হারে কিন্তু আমরা এই প্যান্টোনিক্স ওষুধটাকে খেয়ে থাকি। আজকের এই ভিডিওটিতে প্যান্টোনিক্সের A to Z নিয়ে আলোচনা করব, যত কিছু রয়েছে প্যান্টোনিক্সের। প্যান্টোনিক্স সাধারণত কোম্পানির একটি ব্র্যান্ড নেম। আমরা যদি কোনো বাজারে গিয়ে কোনো ফার্মেসিতে যদি আমরা বা ওষুধের দোকানে যদি আমরা খুঁজি প্যান্টোনিক্স নামে, সহজে আমরা কিন্তু এই প্যান্টোনিক্সের ওষুধটাকে পেয়ে যাব। কিন্তু আমরা যদি জেনেটিকে আসি, অর্থাৎ এই প্যান্টোনিক্স ওষুধের জেনেটিক নাম, সেটার নাম হবে পেন্টোপ্রাজল সোডিয়াম সাইক্লোহাইড্রেট। এবং এই প্যান্টোনিক্স বা পেন্টোপ্রাজলটা সাধারণত 20 mg আকারের ট্যাবলেট, 40 mg আকারের ট্যাবলেট এবং 40 mg পার ভায়াল ইনজেকশন আকারেও পাওয়া যায়। তাহলে আমরা এটা 3টে স্ট্রেন্থে পাচ্ছি এই প্যান্টোনিক্স ওষুধটাকে। এবং এই প্যান্টোনিক্স ওষুধটি তৈরি করেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। তাহলে ইনসেপ্টা ফার্মেসি এই ওষুধটাকে তৈরি করেছে, প্যান্টোনিক্স যে ওষুধটা রয়েছে। এবং আমরা যদি নির্দেশনাতে আসি, অর্থাৎ প্যান্টোনিক্স ওষুধটার নির্দেশনা বা ইন্ডিকেশনে আসি, অর্থাৎ প্যান্টোনিক্স ওষুধটা কেন খাবো। যে সকল ক্ষেত্রে অ্যাসিড নিঃসরণে বাধাগ্রস্ত হলে উপকার বলে মনে পাওয়া যায়, অর্থাৎ এরকম কিছু কন্ডিশন রয়েছে যে কন্ডিশনটার কারণে আমাদের পেটে যে গ্যাস্ট্রিক রয়েছে সেই গ্যাস্ট্রিকটার যদি নিঃসরণটা বাধাগ্রস্ত হয়, অর্থাৎ নিঃসরণটা যদি কমিয়ে দেয়, সেক্ষেত্রে যে উপকার পাওয়া যায় সে সকল কাজে প্যান্টোনিক্সটাকে নির্দেশিত। কিছু যদি স্পেসিফিক ভাবে আমি বলি, যেমন পেপটিক আলসার ডিজিজ, তারপরে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ NSAID দ্বারা সৃষ্ট আলসার, বা আমরা যদি ব্যথানাশক ওষুধ খাওয়ার ফলে যদি আলসার তৈরি হয়, সেক্ষেত্রে কি আমরা প্যান্টোনিক্সটাকে খাবো। আরেকটি হচ্ছে হেলিকোব্যাক্টর পাইলোরি দ্বারা সংক্রমণ নির্মূলে অ্যান্টিবায়োটিকের সাথে এটাকে ব্যবহার করা হয়ে থাকে। আরেকটা বিষয় হচ্ছে জোলিঞ্জার ইলিনসন সিনড্রোম। এইসব কারণে আমরা কি সাধারণত যে প্যান্টোনিক্স ওষুধটি রয়েছে সেই প্যান্টোনিক্স ওষুধটাকে কিন্তু আমরা খেয়ে থাকি। মাত্রা বা সেবনবিধি এবং কি ডোজ কি হতে পারে, আমরা প্যান্টোনিক্স ওষুধটাকে কোন মাত্রায় খাবো এবং কোন ডোজে আমরা সেটাকে খাবো। বিনাইন মারাত্মক নয় এমন গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে দৈনিক সকালে 40 মিলিগ্রাম করে 4 সপ্তাহ পর্যন্ত, পুরোপুরি নিরাময় যদি না হয় সেক্ষেত্রে আমরা আরো 4 সপ্তাহ এটাকে অতিরিক্তভাবে কি গ্রহণ করতে পারি। তাহলে আমরা মোট 8 সপ্তাহ পর্যন্ত এটাকে একটানা আমরা কি খেতে পারি। গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ দৈনিক সকালে 20 থেকে 40 মিলিগ্রাম করে 4 সপ্তাহ পর্যন্ত, পুরোপুরি নিরাময় না হলেও আরো 4 সপ্তাহ পর্যন্ত সেটাকে 20 মিলিগ্রাম করে গ্রহণ করতে হবে, বা দৈনিক সর্বোচ্চ মাত্রাটা 40 মিলিগ্রাম পর্যন্ত সেটাকে বৃদ্ধি করা যেতে পারে। তাহলে আমরা প্রথম 4 সপ্তাহ খাবো 20 থেকে 40, পরবর্তী সপ্তাহে 20 মিলি করে খাবো 4 সপ্তাহ, যদি না হয় সেক্ষেত্রে আমরা 40 মিলি এটাকে বৃদ্ধি করতে পারি। ডিউডেনাল আলসার দৈনিক সকালে 40 মিলিগ্রাম করে 2 সপ্তাহ পর্যন্ত, যদি সেটা পুরোপুরি নিরাময় না হয় তাহলে আমরা আরো কি 2 সপ্তাহ পর্যন্ত সেটাকে গ্রহণ করব। হেলিকোব্যাক্টর পাইলোরি জনিত ডিউডেনাল আলসারে পেন্টোপ্রাজল 40 মিলিগ্রাম দিনে 2 বার এবং নিম্নবর্ণিত কিছু অ্যান্টিবায়োটিকের সমন্বিত এটাকে গ্রহণ করা হয়ে থাকে, যেমন এমোক্সিসিলিন 1 গ্রাম, ক্যালিরিথ্রোমাইসিন 500 মিলিগ্রাম করে দিনে 2 বার 1 সপ্তাহ পর্যন্ত সেটাকে দেওয়া হয়ে থাকে, অথবা ক্যালিরিথ্রোমাইসিন 250 মিলিগ্রাম এবং মেট্রোনিডাজোল 400 মিলিগ্রাম করে দিনে 2 বার, মোট কি 1 সপ্তাহ পর্যন্ত সেটাকে কি দেওয়া হয়ে থাকে। NSAID ব্যবহারজনিত গ্যাস্ট্রিক অথবা ডিউডেনাল আলসারের ক্ষেত্রে প্রতিরোধক হিসাবে। NSAID জাতীয় ওষুধ সেবনের সকল রোগীর দীর্ঘদিন ব্যবহার করার প্রয়োজন হয়, তাদের ক্ষেত্রে দৈনিক 20 মিলিগ্রাম করে একবার সেটাকে ব্যবহার করাটা কি উচিত। জুলিঞ্জার ইলিনসন সিনড্রোম প্রারম্ভিক মাত্রা দৈনিক 80 মিলিগ্রাম, যা থেরাপিউটিকের কার্যকারিতার ভিত্তিতে পুনর্নির্ধারিত করা যেতে পারে। বয়স্কদের সর্বোচ্চ দৈনিক মাত্রা 40 মিলিগ্রাম, দৈনিক মাত্রা 80 মিলিগ্রামের যদি উপরে দরকার পড়ে তা অবশ্যই আমরা সেটাকে 2 ভাগে বিভক্ত করে দেব। সেটাকে 1 ভাগে দেওয়া যাবে না, সেটাকে 2 ভাগে বিভক্ত করে দিতে হবে। এই ছিল মাত্রা বা সেবনবিধি এবং কি ডোজ। ওষুধের সাথে মিতক্রিয়া বা অন্য ওষুধের সাথে এটা ইন্টারাকশন করে কিনা। ক্লিনিক্যাল স্টাডিতে অন্য কোনো ওষুধের সাথে মিতক্রিয়ার কোনো গুরুত্বপূর্ণ তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায় নাই। তার মানে আমরা ধরে নিতে পারি এই ওষুধটি অন্য কোনো ওষুধের সাথে মিতক্রিয়া বা ইন্টারাকশনটা কি সহজে করে না।
প্রতিনির্দেশনা বা কন্ট্রা ইন্ডিকেশন, অর্থাৎ কারা এই প্যান্টোনিক্স ওষুধটাকে খেতে পারবে না, কাদের জন্য এটা নিষিদ্ধ বা এটা নিষেধ। যে কোনো উপাদানের উপর, অর্থাৎ প্যান্টোনিক্সের যে কোনো উপাদানের প্রতি রোগীর যদি অসংবেদনশীলতা অথবা হাইপার সেন্সিটিভিটি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা এই প্যান্টোনিক ওষুধটা সেসব রোগীকে দিব না, বা তারা এই ওষুধটাকে কি খাবেন না, তাদের জন্য এটা কি নিষিদ্ধ। পার্শ্ব প্রতিক্রিয়া কি হতে পারে, বা সাইড ইফেক্ট কি দেখায়, বা অ্যাডভার্স ইফেক্ট কি দেখায়? অল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী চিকিৎসার ক্ষেত্রে প্যান্টোনিক্স অত্যন্ত সুসহনীয়। সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে হতে পারে যেমন মাথা ব্যথা এবং ডায়রিয়া। দুর্লভ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে তলপেটে ব্যথা, বায়ু উদর্গিত অর্থাৎ বায়ু নিঃসরণ হওয়া, বায়ু বের হওয়া, র্যাশ বা ফুসকুড়ি দেখা দিতে পারে, নিদ্রাহীনতা এবং হাইপারগ্লাইসেমিয়া, তাহলে এটাকে আমাদের অনিদ্রা তৈরি করতে পারে বা ইনসোমনিয়া যেটাকে বলি, এবং ডায়াবেটিসটাকে কিন্তু বৃদ্ধি করতে পারে, সেটাকে বলা হয় হাইপারগ্লাইসেমিয়া। এই কাজগুলো কি প্যান্টোনিক্স যদি খায় সেক্ষেত্রে আমাদেরকে হতে পারে। গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে, অর্থাৎ প্রেগন্যান্সি এবং ব্রেস্ট ফিডিং এর সময় প্যান্টোনিক্স ব্যবহার করতে পারবো কিনা? ইউএস এফডিএ এর প্রেগন্যান্সি ক্যাটাগরি অনুযায়ী প্যান্টোনিক্সটা বি শ্রেণীভুক্তর একটি ওষুধ। গর্ভাবস্থায় ব্যবহার এখনো পর্যন্ত এটি নিয়ে কোনো সুনির্দিষ্ট এবং পর্যাপ্ত পরিমাণ তথ্য কি পাওয়া যায়নি, কারণ প্রাণীজ প্রজনন গবেষণায় সর্বদা মানবদেহের কার্যকারিতা সম্বন্ধে সম্পূর্ণ ধারণা কিন্তু সেটা দেয় না। যেহেতু এই ওষুধটি গর্ভাবস্থায় কেবল সুনির্দিষ্ট প্রয়োজন হলে এটাকে ব্যবহার করা উচিত, না হলে কিন্তু এটাকে আসলে ব্যবহার করা উচিত নয়। প্যান্টোনিক্স স্তন্যদুগ্ধে নিঃসরিত হয়, অর্থাৎ এটা মায়ের যে বুকের দুধ রয়েছে সেই বুকের দুধের মাধ্যমে কিন্তু এটা নিঃসরিত হতে পারে। তাই মায়ের উপর ঔষধের প্রয়োজনীয়তা কথা বিবেচনা করে ওষুধটিকে সেবন বন্ধ করে দেওয়া অথবা এটাকে খাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। কেবলই যদি অল্টারনেটিভ, যে এই রোগ হয়েছে, রোগের অল্টারনেটিভ আমরা কোনোটাকে খুঁজে পাচ্ছি না, সেক্ষেত্রে কিন্তু এই ওষুধের যে সেবন বিধিটা আমরা কি সেসব ক্ষেত্রে বা নার্সিং মায়েরদের ক্ষেত্রে এটাকে বন্ধ রাখা কি উচিত। সতর্কতা বা প্রিকশনটা কি হতে পারে? প্রিকশনটা কি হতে পারে? প্যান্টোনিক্স ট্যাবলেট ভাঙ্গা, চিবানো বা গুঁড়া না করে খাওয়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে। অর্থাৎ এই ওষুধটাকে আমরা কখনো এটাকে ভেঙে এটাকে আমরা মুখে নিয়ে চিবিয়ে বা এটাকে কোনোভাবে গুঁড়া করে খাওয়া যাবে না, এটাকে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। দীর্ঘদিন প্যান্টোনিক্স সেবনে সায়ানোকোব্লামিন, যেটাকে ভিটামিন বি12 এর অপর্যাপ্ত পরিশোষণ হতে পারে, অথবা অস্টিওপোরোসিস জনিত সমস্যার যে ঝুঁকিটা রয়েছে সেটাও কিন্তু বৃদ্ধি পেতে পারে। তাহলে অস্টিওপোরোসিসের সমস্যাটা কিন্তু হতে পারে যদি প্যান্টোনিক্স ওষুধটা আমরা দীর্ঘদিন যাবত যদি এটাকে আমরা একসাথে খেতে থাকি। থেরাপিউটিক ক্লাস, থেরাপিউটিক ক্লাসটা কি হতে পারে? এটি প্রোটন পাম্প ইনহিবিটর অর্থাৎ পিপিআই এর একটি ওষুধ। সংরক্ষণ কিভাবে এই ওষুধগুলোকে সংগ্রহণ করতে হয়? আলো এবং তাপ থেকে দূরে, সরাসরি সূর্যের আলোতে না পড়ে এরকম জায়গায় 30°C তাপমাত্রা নিচে এবং শুষ্ক স্থানে রাখতে হবে। একটি কথা আপনাদের সর্বদাই মনে রাখতে হবে, সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখতে হবে, অর্থাৎ কোনো ওষুধে শিশুদেরকে সামনে রাখা যাবে না, এতে কিন্তু বিরাট ক্ষতি হয়ে যেতে পারে শিশুরা যদি এটাকে গ্রহণ করে ফেলে। এখন যদি প্যান্টোনিক্স ওষুধের আমরা কি রেটে আছে, প্রাইসে আছে, প্যান্টোনিক্স 20 যে ট্যাবলেট রয়েছে সেই প্রতিটা ট্যাবলেটের দাম রয়েছে 60 টাকা করে, এবং এক পাতায় 14টা ওষুধ থাকে, সেখানে 14টা ওষুধের দাম আপনাদের 98 টাকা করে পড়তে পারে বা এইরকমটা পড়ে। এখন একটি বিষয় বলা উচিত বা বলতে হয় যে আমরা যে ভিডিওটি করেছি সেখানে কিন্তু এই ওষুধটির সর্বাধিক তথ্য কিন্তু আপনাকে দেওয়া হয়েছে। অবশ্যই আপনি ওষুধ খেতে পারেন বা খাবেন, সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন বা আপনাকে অবশ্যই আপনার নিকটবর্তী যে ডাক্তার রয়েছে ওনাদের সাথে গবেষণা আলোচনা করে বা ওনাদেরকে তত্ত্বাবধানে থেকে বা ফলো আপে থেকে কিন্তু আপনাকে ওষুধগুলা সেবন করা উচিত। অন্যথায় কিন্তু যে প্রতিটা ওষুধের কোনো না কোনো অ্যাডভার্স ইফেক্ট কিন্তু থেকে যায়, সেক্ষেত্রে কিন্তু মারাত্মক ক্ষতি হওয়ার কি সম্ভাবনা থাকতে পারে। এ ছিল প্যান্টোনিক্স ওষুধ নিয়ে বিস্তারিত আলোচনা, অর্থাৎ এই ওষুধটিকে আমরা কারা খেতে পারবো, কাদের জন্য এটি নির্দেশিত নয়, এই ওষুধটি অন্য কোনো ওষুধের সাথে মিতক্রিয়া তৈরি করে কিনা, এবং এই ওষুধটির সাইড ইফেক্ট বা অ্যাডভার্স ইফেক্ট কি দেখা দিতে পারে, এবং
কোন কোন বিষয়ে আমাদেরকে সতর্কতা থাকতে হবে এবং দুইটা গুরুত্বপূর্ণ বিষয় প্রেগন্যান্সি এবং ব্রেস্ট ফিডিং এর সময় এই ওষুধটাকে খাওয়া যাবে কিনা সেই বিষয়টি নিয়েই বিস্তারিত আলোচনা করা হয়েছে। যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই আপনি ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টস করে আপনার মতামত দিতে পারেন বা প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্নেরই উত্তর দেওয়ার জন্য। আর ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করছি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।